2035 সাল। পৃথিবী ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর বাইরে এখন শুধুমাত্র বন্য জন্তুরা ঘুরে বেড়ায়। আর যে কয়েকজন মানুষ বেঁচে গেছে তারা মাটির নিচে গুহাবাসী মানুষের মতো জীবনযাপন করছে। এই গুহাবাসী মানুষেরা টাইম ট্রাভেল করে কখনো চলে যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময়, আবার কখনো কোনো পাগলা গারদে। কিন্তু কেন করছে ওরা এরকম? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। 12টা বানরকে খুঁজে বেড়াচ্ছে টাইম ট্রাভেল করাই মানুষটা, এবং এটা করতে গিয়ে সে এক সময় নিজের দাঁত নিজেই ভেঙে ফেলে। এক অদ্ভুত কারণে পৃথিবীকে বাঁচানোর নাকি একটাই উপায় আছে, এবং সেই উপায়টা বড়ই ভয়ানক ছিল। এমন অদ্ভুত আর বিচিত্র টাইম ট্রাভেলের মুভি এর আগে দেখিনি। একটা সেরা সাইফাই মুভি এএসডি স্টোরি প্রেজেন্টস 12 মাঙ্কিস। মুভি শুরু হয় ভবিষ্যতের পৃথিবী 2035 সাল। একটা লোক দুঃস্বপ্ন দেখছে। লোকটার নাম কোল। সে স্বপ্নে দেখে একটা ছোট্ট ছেলে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। একটা লোক এবং একটা মহিলাকে দৌড়তে দেখছে সে। পেছন থেকে পুলিশ হঠাৎ লোকটাকে গুলি করে মেরে দেয়, এবং এখানে দুঃস্বপ্নটা শেষ হয়ে যায়। কোল ঘুম থেকে জেগে ওঠে। এই স্বপ্নের এই মুভির সাথে একটা বিরাট যোগাযোগ আছে, যেটা পরে জানা যাবে। বর্তমানে পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে। সাল 1996 সাল। এক ভয়ঙ্কর ভাইরাসে পৃথিবীর বেশিরভাগ মানুষ মারা গিয়েছিল, আর যারা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল তারা এখন মাটির নিচে লুকিয়ে থাকে, কারণ পৃথিবীর উপরিভাগে এখনো পর্যন্ত সেই ভাইরাস বর্তমান। শুধুমাত্র পশু পাখিরাই সেফ আছে, তাই পৃথিবীতে এখন শুধুমাত্র পশু পাখিরাই ঘুরে বেড়ায়। কোল মাটির নিচে থাকা একটা আন্ডারগ্রাউন্ড কম্পাউন্ডে কয়েদি হিসাবে আছে, এবং শাস্তি হিসেবে কোলকে মাঝে মাঝেই পৃথিবীর উপরিভাগে পাঠানো হয়। তাকে সেখানে জোর করে কাজ করানো হয়, আর পুরনো আমলের ভাঙা চোরা জিনিসপত্র, ছোট ছোট কীটপতঙ্গ সংগ্রহ করতে হয়। কারণ মাটির নিচে যে কয়েকজন বিজ্ঞানী ছিল তারা ওই কীটপতঙ্গগুলোকে পরীক্ষা করে দেখত ওপরে ভাইরাসের প্রভাব কতটা কমেছে। কোল মাটির নিচ থেকে যখন ওপরে উঠে আসে, দেখতে পায় ধ্বংস হওয়া শহর। কোনো এক সময় এখানে মানুষও বসবাস করত। চারিদিকের ব্যস্তময় জীবন, গাড়ি ঘোড়া, আজ সবকিছু যেন কালের নিয়মে হারিয়ে গেছে। শহরের মধ্যে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে। সমস্ত শহর ধ্বংসপ্রাপ্ত। কোল সেখানে কিছু নমুনা সংগ্রহ করার পর কাজ হয়ে গেলে তাকে বিজ্ঞানীদের সামনে আনা হয়। বিজ্ঞানীরা লক্ষ্য করে যে কোল অতীতের ছোট ছোট ঘটনা খুব ভালো করে মনে রাখতে পারে, তাই তারা কোলকে এক ভয়ঙ্কর পরীক্ষার জন্য বেছে নেয়। তারা কোলকে বলে, আমরা অতীত বদলাতে চাই না, শুধু ভাইরাসের ব্যাপারে জানতে চাই। আমরা জানতে চাই 1996 সালে যখন ওই ভাইরাসটা পৃথিবীতে ছড়ায় প্রথম, তখন ওই ভাইরাসটা কি থেকে ছড়িয়েছিল। যদি সেই ভাইরাসের ব্যাপারে আমরা আরও কিছু জানতে পারি, তাহলে সেই ভাইরাসের ওষুধ আমরা তৈরি করতে পারবো। তুমি টাইম ট্রাভেল করবে, আর যদি তুমি টাইম ট্রাভেল ভালো করে করতে পারো তাহলে তোমার শাস্তি কমিয়ে দেওয়া হবে। দৃশ্য পাল্টায়। 1990 সাল। অতীতের একটা দৃশ্য দেখানো হয়। ফিলাডেলফিয়া শহর। এখানে র্যালি নামে একজন মহিলা মানসিক চিকিৎসককে দেখানো হয়। সে পুলিশ থানায় এক নতুন রোগীকে দেখতে আসছে। এই রোগীটার কেউ নয়, বরং কোল, যাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আসলে বিজ্ঞানীরা কোলকে ভুল করে 1996 সালের জায়গায় 1990 সালে টাইম ট্রাভেল করে পাঠিয়ে দিয়েছে। কোল বারবার র্যালিকে বলে, আমায় ছেড়ে দাও, আমাকে ভাইরাসের জন্য তথ্য সংগ্রহ করতে হবে। স্বাভাবিকভাবেই 1990 সালের কোনো মানুষ যদি টাইম ট্রাভেলের কথা শোনে বা এই ধরনের কথা বলে, তাহলে তাকে পাগলই ভাববে মানুষ। র্যালিও ভাবতে থাকে কোলের হয়তো কোনো গুরুতর মানসিক রোগ আছে। কোল যখন জানতে পারে সে 1996 সালে না 1990 সালে চলে এসেছে, তখন সে আরও বেশি ঘাবড়ে যায়। কোলকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। সেখানে আরেকজন রোগীর সঙ্গে দেখা হয় যার নাম জেফ্রি। জেফ্রি তাকে হাসপাতালের চারদিকে ঘুরিয়ে বিভিন্ন নিয়ম কানুন বোঝায় এবং হাসপাতালটা ঘুরিয়ে দেখায়, এবং সাথে নিজের এটাও দেখায়, মানে কি কি সব দেখতে হয়। কোল অবশ্য এতদিন পর তাজা আবহাওয়া এবং সূর্যের আলো পেয়ে অদ্ভুত একটা শান্তি লাভ করে, কারণ তার সময়ের পৃথিবীতে তো এইসব কিছুই নেই। কিছু ডাক্তার মিলে কোলের কাউন্সিলিং করে। কোল বলে, এখানে তো দেখতে পাচ্ছি চারদিকে পাগলে ভরা, কিন্তু আমি পাগল নই। 1996 আর 1997 সালে পৃথিবীতে 5 বিলিয়ন মানুষ মারা যাবে। আমি এখানে বাঁচাতে আসিনি, কারণ অতীত বদলানো যাবে না। আমি শুধু এখানে ভাইরাসের তথ্য নিতে এসেছি। ডাক্তাররা তার কথা কিছুতেই বিশ্বাস করে না। কোল বলে, আমাকে একটা ফোন কল করতে দিন। কোলকে টাইম ট্রাভেল করার আগে তাকে বিজ্ঞানীরা একটা নাম্বার দিয়েছিল, যাতে কোল 2035 সালে বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করতে পারে এক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। কোল সেই নাম্বারে ফোন করে জানায় যে তাকে ভুল সময় পাঠানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ফোন নাম্বারে তার সময়ের কোনো বিজ্ঞানী নয়, বরং 1990 সালেরই এক মহিলার সঙ্গে কথা হয়। মহিলা তাকে রং নাম্বার বলে রেখে দেয়। জেফ্রির সঙ্গে কোলের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়, এবং জেফ্রি
কোলকে সেই মানসিক হাসপাতাল থেকে পালানোর একটা সুযোগ করে দেয়। জেফরি প্রচণ্ড হইচই শুরু করে এবং এই সুযোগে কোল পালানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে গার্ডরা কোলকে ধরে ফেলে। প্রচণ্ড একটা কড়া ওষুধ দিয়ে তাকে একটা ছোট্ট ঘরে বন্দি করে শিকল দিয়ে আটকে রাখে। কিছুক্ষণ পর জানা যায় যে কোলকে যে ঘরে বন্দি করে রাখা হয়েছিল সেই ঘরে কোল আর নেই, হঠাৎ করে গায়েব হয়ে গেছে। সবাই অবাক হয়ে যায় যে একটা বন্ধ ঘর থেকে একটা জলজন্ত মানুষ কি করে উধাও হয়ে গেল। কোল বন্দি অবস্থায় আবার 2035 সালে ফিরে আসে। কোলের জ্ঞান ফেরার পর তাকে একটা রেকর্ডিং শোনানো হয়। শোনা যায় ফিলাডেলফিয়া শহরে একটা জন্তু সংরক্ষণাগারের জায়গায় 12 মাঙ্কিস নামে একটা দলের হেডকোয়ার্টার আছে এবং তারাই নাকি ভাইরাস ছড়িয়েছিল। কিন্তু কেন সেটা কেউ জানে না। বিজ্ঞানীরা কোলকে ডেকে জিজ্ঞেস করে, এই রেকর্ডিংটা 1996 সাল থেকে পাওয়া গেছে, এটা কি তুমি পাঠিয়েছিলে অতীত থেকে? কোল বলে, না, তোমরা তো আমাকে 1990 সালে পাঠিয়েছিলে, আমি এমন কোনো তথ্যই পাইনি, এমনকি আমাকে একটা পাগল হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছিল। বিজ্ঞানীরা অবাক হয়ে যায়, তাহলে 1996 সাল থেকে এই রেকর্ডিংটা কে পাঠালো? তারা কোলকে আরও বেশ কয়েকটা ছবি দেখায়, বিভিন্ন মানুষের, বিভিন্ন চিহ্ন, শূকরের মূর্তি, এবং জানতে চায় যে কোল 1990 সালে এরকম কিছু জিনিস দেখেছিল কিনা। হঠাৎ করে কোলের চোখে পড়ে একটা চেনা মুখ। সে আর কেউ নয়, জেফরি, মানসিক হাসপাতালে বন্দি থাকা সেই রোগীটা। কোল জেফরি ব্যাপারে যা যা জানত সব বিজ্ঞানীদের জানায়। বিজ্ঞানীরা কোলকে আরেকবার কাজ করার শেষ সুযোগ দেয় এবং তাকে আবার টাইম ট্রাভেল করে সময়ে পেছনে পাঠায়। কিন্তু এবার দেখা যায় কোল ভুল করে বিশ্বযুদ্ধের সময়ের এক যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়। 1942 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চরম আকারে চলছে। সম্পূর্ণ নগ্ন অবস্থায় সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রের মধ্যে ফেসে যায়। সেখানে কোল 2035 সালের আরেক বন্দীকে দেখে, যার নাম জোস। তাকেও সময়ে পেছনে পাঠানো হয়েছিল, কিন্তু সেও হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সময়ে এসে ফেসে গেছে। চারপাশের অবস্থা দেখে কোল ঘাবড়ে যায়। ঠিক তখনই যুদ্ধক্ষেত্রে কোলের পায়ে গুলি লাগে। মানে বিচিত্র ব্যাপার, লোকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখন জন্মও নেয়নি, সেই মানুষ কিনা টাইম ট্রাভেল করে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুলিও খেয়ে নিল। এরপর দেখা যায় 1996 সাল, বাল্টিমোর শহর। র্যালি একটা বই প্রচার করছে নিজের লেখা। প্রথম বিশ্বযুদ্ধের উদাহরণ দিয়ে সে বলে, এমন একটা লোক ভবিষ্যৎ থেকে এসেছিল যে একটা ভাইরাসের ব্যাপারে খোঁজ করতে এসেছিল। সে বলে গেছিল 1996 সালে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সে অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেছিল, তাকে আর কোনোদিন দেখা যায়নি। এই বক্তৃতা থেকে বোঝা যায় র্যালি আসলে জোসের কথা বলেছিল, যাকে 2035 সালের বিজ্ঞানীরা ভুল করে প্রথম বিশ্বযুদ্ধের সময় পাঠিয়ে দিয়েছিল। জোস প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে 1996 সালে এসেছে। র্যালি বাড়ি ফেরার জন্য নিজের গাড়িতে বসতেই যাবে, ঠিক সেই সময় কোল নিজের মুখ ঢেকে র্যালিকে গাড়িতে বসিয়ে নিয়ে বলে, আমাকে ফিলাডেলফিয়া নিয়ে চলো। র্যালি অবাক হয়ে বলে, ওটা তো অনেক দূর, তুমি কে? তুমি যদি চাও আমার টাকা গাড়ি নিয়ে চলে যাও। কোল বলে, আমি গাড়ি চালাতে পারি না, আমি যখন 8 বছরের ছিলাম তখন থেকেই পৃথিবীর ভেতরে আমরা বসবাস করি, আন্ডারগ্রাউন্ডে। র্যালি বুঝতে পারে যে এই লোকটাই সেই লোক যে কিনা 6 বছর আগে হাসপাতাল থেকে পালিয়ে গেছিল ওই বন্ধ ঘর থেকে। কোল বলে, আমি জানতে পেরেছি ফিলাডেলফিয়া শহরে 12 মাঙ্কিস নামে একটা দল ওই বিষাক্ত ভাইরাস ছড়াবে এবং আমি তাদেরকে খুঁজতে যাচ্ছি। কোল র্যালিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে 12 মাঙ্কিসের খোঁজে। রাস্তা যেতে যেতে একসময় সে র্যালিকে চিৎকার করে বলে, গাড়ি থামাও, আমি পেয়ে গেছি 12 মাঙ্কিসের চিহ্ন। দেওয়ালে বিভিন্ন জায়গায় লাল রং দিয়ে একটা বিশেষ চিহ্ন আঁকা ছিল, এটাই ছিল 12 মাঙ্কিস দলের চিহ্ন। র্যালি প্রথমে পালিয়ে যাওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত সে কোলের সাথেই থেকে যায়। দেখাই যাক না এই লোকটা সত্যিই পাগল নাকি ঠিক বলছে। এরপর তারা সেই চিহ্নগুলোর পিছু ধরে ধরে এগোতে থাকে। কোল এক জায়গায় একটা বয়স্ক লোককে দেখে যার দাঁত নেই। এই লোকটাও 2035 সালের ভবিষ্যৎ থেকে এসেছিল। কোলকে সে দেখে চিনে যায়। 2035 সালের বিজ্ঞানীরা একজন বা দুজনকে পাঠায়নি, অনেককেই কোলের মতো 1996 সালে পাঠিয়েছিল, যাতে কেউ না কেউ একজন সফল হয় সেই ভাইরাসটা খুঁজতে। তো সেই লোকটা জানায় কোলকে, কোল, তোমার দাঁতে এমন একটা জিনিস আছে যেটা 2035 সালের বিজ্ঞানীরা তোমার দাঁতের সঙ্গে লাগিয়ে দিয়েছে এবং তুমি কি করছো না করছো ওরা সব জানতে পারছে। কিন্তু আমাকে দেখো, আমি আমার সবগুলো দাঁত উপড়ে ফেলেছি, আমি স্বাধীন, আমাকে ওরা চাইলেও আর ওই সময়ে নিয়ে যেতে পারবে না যেখানে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আমি এখানেই থাকবো, দেখো এটা একটা সুস্থ পৃথিবী। কোল তাকে পাত্তা দেয় না, পাগল ভাবে। র্যালিকে নিয়ে এগিয়ে চলে এবং একটা দোকানে শুয়োরের মূর্তি দেখতে পায়। আসলে 2035 সালের বিজ্ঞানীরা কোলকে যখন অনেকগুলো ছবি দেখিয়েছিল তার মধ্যে একটা শুয়োরের মূর্তিও ছিল। কোল সেটা দেখে চিনতে পারে। দোকানে ঢুকে 3 জন ছেলে মেয়েকে দেখতে পায়, তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি 12 মাঙ্কিস নামে কোনো দলের ব্যাপারে জানো? কেউই উত্তর দেয় না। একজন রাগের মাথায় বলে, আমি জানতাম জেফ্রি আমাদেরকে ফাঁসিয়ে দেবে। এই কথা শুনে কোল 3 জনকে হুমকি দিয়ে আটকে রাখে এবং জিজ্ঞেস করে, তোমরা জেফ্রির ব্যাপারে কিভাবে জানো আর কি ফাঁসানোর কথা বলছো? তারা জানায় যে জেফ্রির বাবার কোম্পানি বিভিন্ন ভাইরাসের উপর গবেষণা করত। তার বাবা ছিল রাজনৈতিকভাবে খুব শক্তিশালী
তাই জেফরি মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যায়। একটা পাগল মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা ছাড়াই ছাড়া পেয়েছে, এবং ছাড়া পাওয়ার পর জেফরি একজন পরিবেশবিদ এবং একজন পশুপ্রেমীর কর্মী হয়ে ওঠে। সে বিভিন্ন প্রতিবাদে যোগ দেয়, এমনকি সে নিজের বাবার বিরুদ্ধেও বাবার কোম্পানি ছেড়ে ছোট ছোট জন্তু জানোয়ারদের উপর গবেষণা করত, কিন্তু প্রতিবাদ করে কোনো লাভ হয়নি। এরপর সে 12 জনের একটা দল তৈরি করে, যার নাম দেয় সে 12 মাঙ্কিস। কি করতো এই দল? এই দলের সব লোকেরা বিভিন্নভাবে অত্যাচার আর বিরক্ত করত। কাদেরকে? তাদেরকে বিরক্ত করত যারা কিনা পশু পাখিদেরকে অপব্যবহার করে বা পশু পাখিদেরকে আটকে রাখে, সেই সব লোকেদের বিরুদ্ধে প্রতিবাদ করত। একদিন হঠাৎ করেই জেফরি একটা খবরে এসে নিজের বাবা এবং তার কাজের প্রশংসা করে, এবং সে জানায় এখন থেকে সে তার নিজের বাবার সাথে একই ল্যাবরেটরিতে কাজ করবে ভাইরাস নিয়ে। এই কথাগুলো শুনে কোল বুঝে যায় যে ভাইরাসটা আসলে জেফরি ছড়িয়েছে। একেই তো সে একজন মানসিক রোগী, তার মধ্যে সে আবার ভাইরাস নিয়ে গবেষণা করছে, সুতরাং এই ভাইরাস সেই ছড়িয়েছে। এবং এই জন্যই হয়তো তার সময়ের পৃথিবীতে, অর্থাৎ 2035 সালের পৃথিবীতে মানবজাতি তো পৃথিবীর উপরে বসবাস করতে পারে না, কিন্তু পশুরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তার মানে ওই ভাইরাসটা পশুদেরকে কোনো এফেক্ট করবে না, শুধুমাত্র মানব জাতিকে এফেক্ট করবে। কোল রেলিকে সঙ্গে নিয়ে সাথে সাথে জেফরিকে খুঁজতে বেরিয়ে পড়ে। দেখা যায় কোল লুকিয়ে লুকিয়ে জেফরির বাড়িতে ঢুকে পড়েছে। বাড়িতে জেফরির বাবার একটা বড় পার্টি চলছে, কারণ সে একটা নতুন ভাইরাস তৈরি করতে সফল হয়েছে। অনুষ্ঠানের মাঝে একজন বডিগার্ড এসে জেফরিকে বলল, স্যার, একটা অচেনা লোক আপনাকে খুঁজছে। জেফরি বাইরে গিয়ে কোলকে দেখে চিনতে পারলেও এমন ভান করে যে সে কোলকে চিনেই না। কোল বলে, আমি তোমার 12 মাঙ্কিসের ব্যাপারে সবকিছু জেনে গেছি জেফরি। জেফরি থমকে ওঠে। সে কোলকে নিয়ে একা কথা বলতে চায়। কোল বলে, তোমাকে আমি ভাইরাস ছড়ানো থেকে আটকাতে পারবো না, এটা ঘটবেই, কারণ সময়ে পেছনে গিয়ে কোনো কিছু আটকানো যায় না। কিন্তু আমি শুধু ভাইরাসটার ব্যাপারে জানতে চাই। এই ভাইরাস সম্পর্কে ডিটেল বলো, কারণ 2035 সালের পৃথিবী থেকে এসেছি আমি। ওই সময় মানব জাতি পুরো ধ্বংস হয়ে গেছে। বিশ্বাস করো, আমরা খুব কষ্টে আছি, আমরা মাটির নিচে বসবাস করি। কোল কিছুতেই রাজি হয় না এবং কোল আর জেফরির মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কোল কোনোভাবে সেখান থেকে পালিয়ে জঙ্গলের মাঝে নিজের গাড়ির কাছে পৌঁছায়। গাড়ির ডিক্কিতে সে রেলিকে রেখে দিয়েছিল যাতে রেলি পালাতে না পারে এবং নিরাপদ থাকে। কোল ডিক্কি খুলতেই রেলি তাকে মারতে শুরু করে। মারারই কথা, মানে একটা মেয়েকে গাড়ির ডিক্কিতে বন্ধ করে দিয়ে গেছে। কোল হতাশ হয়ে বলে, আমি অনেক মানুষ, প্রায় 5 বিলিয়নের বেশি মানুষকে খুন করেছি। আমি নাকি জেফরিকে ভাইরাস ছড়ানোর পরিকল্পনাটা দিয়েছিলাম, জানি না, হয়তো আমি তখন নেশায় ছিলাম। রেলি কথাগুলো বিশ্বাস করে না, ভাবতে থাকে পাগল মানুষ উল্টাপাল্টা বলে চলেছে। দূর থেকে দেখা যায় পুলিশ কোলকে খুঁজতে আসছে। রেলি বলে, তুমি স্যারেন্ডার করো, আমি তোমার চিকিৎসা করব, তোমার মানসিক রোগ সারাবো। কোলও নিজেকে কেমন যেন পাগল পাগল মনে করতে থাকে। রেলি পুলিশের দৃষ্টি নিজের দিকে আনার চেষ্টা করে এবং ঠিক তখনই দেখে কোল সেখানে আর নেই। হঠাৎ করেই কেমন যেন উধাও হয়ে গেছে, ঠিক যেমন 1990 সালে হাসপাতাল থেকে হয়েছিল। রেলি অবাক হয়ে যায়। কোল 2035 সালে আবার ফিরে আসে। তার বিছানার চারপাশে অনেকগুলো বিজ্ঞানী দাঁড়িয়ে আছে, কোলের জন্য হাততালি দিচ্ছে। কোলের শাস্তিও তারা ক্ষমা করে দেয়, কারণ কোল এবার যে টাইম ট্রাভেল করেছিল তাতে সে জানতে পেরেছিল যে 12 মাঙ্কিস দলের জেফরি এই ভাইরাসটা ছড়িয়েছিল। বিজ্ঞানীরা এতদিন তো জানতও না যে ভাইরাসটা কে ছড়িয়েছিল, এবার অন্তত তারা জানে। কোল এতবার টাইম ট্রাভেল করেছিল যে সে গুলিয়ে ফেলেছিল যে সে কোন সময়ে আছে। এদিকে দেখা যায় 1996 সাল। রেলিকে এক অফিসার ফোন করে বলে, তুমি যে কোলের পা থেকে গুলিটা বের করেছিলে সেটা অনেক পুরনো, প্রথম বিশ্বযুদ্ধের সময়কার। রেলি চমকে ওঠে, কি করে সম্ভব? 1996 সালের একটা মানুষের পায়ের মধ্যে গুলি লাগা ছিল, সে সেই গুলিটা বের করেছে, আর সেই গুলিটা কিনা প্রথম বিশ্বযুদ্ধের। এবার প্রথম বিশ্বযুদ্ধ যদি ইতিহাস ঘাটা যায়, শুরু হয়েছিল 1914 সালে, শেষ হয় 1918 সালে। নিজের লেখা বই খুলে প্রথম বিশ্বযুদ্ধের ছবিগুলো বের করে রেলি এবং চমকে যায় দেখে যে জোসের সঙ্গে কোলেরও ছবি আছে সেই বইতে। মানে কোল আর জস দুজনেই ভবিষ্যৎ থেকে এসেছিল, কিন্তু যেহেতু তারা অতীত থেকে এসেছিল সুতরাং তাদের ছবিও অতীতের ঘটনাগুলোর মধ্যে ঢুকে গেছে। রেলি ভাবতেও পারে না, সব অবিশ্বাস্য মনে হয়, এবং ধীরে ধীরে রেলি মেনে নিতে শুরু করে যে এতদিন ধরে কোল যা বলছিল সবই সত্যি। সে তাড়াতাড়ি জেফরির বাবাকে ফোন করে এবং বলে, আপনার ছেলের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য এখনই কিছু করা দরকার। আপনার ছেলে জেফরি ভাইরাস চুরি করে সমগ্র মানব জাতিকে ধ্বংস করে দেবে। জেফরির বাবা এসব বিশ্বাস করে না। সে বলে, দেখুন, আমি জানি আমার ছেলে মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়, তাই আমি শক্তিশালী ভাইরাসগুলো জেফরির থেকে অনেক দূরেই রাখি। ফোন রাখার পর জেফরির বাবা নিজেও চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানে তার ছেলে জেফরি কতটা ভয়ঙ্কর মানসিক রোগী। ওদিকে দেখানো হয় 2035 সাল। বিজ্ঞানীরা কোলকে আবার 1996 সালে পাঠানোর প্রস্তুতি নেয়। কোলের এবারকার লক্ষ্য ছিল ফিলাডেলফিয়া শহর। ঠিক কোন জায়গা থেকে ভাইরাসটা ছড়াবে
সেটা জানতে হবে। কোলের সামনে রাখা 1996 সালের একটা ছবি দেখানো হয়, যেখানে একটা দোকানে লেখা আছে, এখানে কি কোনো ভাইরাস আছে, এখান থেকে কি ভাইরাস ছড়াবে। যাই হোক, কোলকে আবার 1996 সালে পাঠিয়ে দেওয়া হয়। 1996 সাল। র্যালি পুরোপুরি বুঝে যায় কোল সত্যি কথা বলেছিল। র্যালি আবার সেই দোকানটাতে ফিরে যায় যেখানে 3জন ছেলে মেয়ে জেফরির ব্যাপারে তথ্য দিয়েছিল, এবং দেখা যায় দোকানের ভেতরে জেফরি নিজেই ছিল। সম্পূর্ণ পরিকল্পনা করছিল সে ভাইরাস ছড়ানোর। কেউ দরজা খুলে না, র্যালিকেও ঢুকতে দেয় না। দূর থেকে পুলিশ র্যালিকে লক্ষ্য করে, কারণ তারা মনে করে র্যালি কোলকে লুকিয়ে রেখেছে। ঠিক তখনই কোল সেখানে আবার ফিরে আসে। র্যালি তাকে দেখে খুশি হয়, কিন্তু কোল বলে, আমার চিকিৎসা করো, আমার মনে হচ্ছে আমি সত্যি পাগল হয়ে গেছি। আসলে কোল বাস্তব সময় এবং অতীতের মধ্যে আটকে গেছিল। বারবার যেহেতু তাকে টাইম ট্রাভেল করতে হচ্ছিল, সুতরাং কোনটা বাস্তব কোনটা অতীত কিছুই তার মনে থাকছিল না। আচ্ছা, এখানে বলে দিই, র্যালি কোল আসার আগে দরজায় রং দিয়ে কিছু লিখছিল, এবং কোল লক্ষ্য করে দরজায় র্যালি যেটা রং দিয়ে লিখছিল সেটাই হলো ওই কথাটা যে এখানে কি কোনো ভাইরাস আছে, এখান থেকেই ভাইরাস ছড়াবে। লেখাটা কোল চিনে ফেলে, কারণ 2035 সালেও সে ঠিক একই ছবি দেখেছিল। কোল বুঝে যায় এই লেখাটা র্যালি লিখেছে। র্যালি পুলিশের চোখ এড়িয়ে কোলকে নিয়ে একটা হোটেলে লুকিয়ে পড়ে। কোল মানসিকভাবে অনেকটাই ক্লান্ত। সে র্যালিকে জড়িয়ে ধরে, বলে, আমি আর কোথাও যেতে চাই না, না আমি আমার সময়ে ফিরতে চাই, না আমি অন্য কোনো সময় যেতে চাই, আমি তোমার সাথে এখানে থাকতে চাই। র্যালিকে জড়িয়ে ধরে। হঠাৎ করে র্যালির মনে পড়ে, সে বলে, 1990 সালে তুমি 2035 সালের বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বারে ফোন করেছিলে, তখন সেটা অন্য একটা মহিলার কাছে লেগেছিল। তখন তো 1990 সাল ছিল, হতে পারে তখন ফোনটা যায়নি, কিন্তু এখন তো 96 সাল। এখন একবার ফোন করে দেখো তো ওই ফোন নাম্বারটা কার দেওয়া হয়েছিল, ওই ফোন নাম্বারে কে কথা বলে। ঠিক তখনই পুলিশ তাদেরকে খুঁজতে খুঁজতে হোটেলের ঘরের সামনে পৌঁছে যায়। পালানোর সময় কোল নিজের দাঁত ভেঙে ফেলে। কেন? কারণ কোলের এটা পরিষ্কার মনে ছিল যে বিজ্ঞানীরা তার দাঁতের মধ্যে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, যার সাহায্যে কোল কোথায় যাচ্ছে, কি করছে, সমস্ত কিছু ভবিষ্যতের বিজ্ঞানীরা জানতে পারত, এবং নিজেদের ইচ্ছে মতো কোলকে ভবিষ্যৎ থেকে ফিরিয়ে আনত। কোল নিজের দাঁত ভেঙে ট্র্যাকারটা খুলে ফেলে, যাতে বিজ্ঞানীরা আর ধরতে না পারে তাকে। পুলিশ ধরার আগেই কোল আর র্যালি হোটেল থেকে পালিয়ে যায় এবং সেই টেলিফোন নম্বরে ফোন করার চেষ্টা করে। কিছুক্ষণ পর র্যালি খুশিতে দৌড়ে কোলের কাছে আসে এবং বলে, তুমি ভবিষ্যৎ থেকে আসোনি, আর এখানে কোনো ভাইরাস ছড়াবে না, কারণ আমি যখন ফোন করলাম তখন সেটা কোনো বিজ্ঞানীর কাছে না, একজন কার্পেট ক্লিনারের কাছে লেগেছে। কোল এটা শুনে অবাক হয়ে যায়। র্যালি আরও বলে, আমি মজা করে একসময় ওই কার্পেট ক্লিনারের কোম্পানিকে বলেছিলাম যে ফিলাডেলফিয়া শহরের জন্তুদের সংরক্ষণের জায়গায় 12 মাঙ্কিস নামে একটা দলের হেডকোয়ার্টার আছে, তারাই ভাইরাস ছড়িয়েছে। কোল বুঝে যায় যে 2035 সালে বিজ্ঞানীরা যে কল রেকর্ডিংটা তাকে শুনিয়েছিল সেটা আসলে র্যালির মজা করে করা ওই ফোন কলটাই শুনিয়েছিল। কোল র্যালিকে বলে, তোমার ওই মজা করে বলা কথাগুলো 2035 সালের বিজ্ঞানীদের কাছে পৌঁছেছিল, এবং তারা তোমারই রেকর্ডিং শুনিয়ে আমাকে ফিলাডেলফিয়া শহরে ভাইরাস খুঁজতে টাইম ট্রাভেল করে পাঠিয়েছে। এবং কোল পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে সে সত্যি 2035 সাল থেকেই এসেছে, তার কোনো মানসিক রোগ নয়, ওই বিজ্ঞানীগুলো তার কোনো মনের ভ্রম নয়, সত্যিই 2035 সালের পৃথিবী মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। ওদিকে দেখা যায় জেফরি এবং তার সঙ্গীরা একটা গাড়িতে জেফরির বাবাকে অপহরণ করে। জেফরির বাবা বলে, তুমি যা করছো অনেক বড় ভুল, র্যালি আমায় আগেই জানিয়েছিল যে তুমি কি করবে, কিন্তু বিশ্বাস করো আমার কাছে আর ভাইরাসটা নেই। জেফরি ভাইরাস নিয়ে কিছুই বলে না, সে হাসতে হাসতে বলে, বাবা তোমাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাচ্ছি। র্যালি আর কোল পুলিশের হাত থেকে বাঁচার জন্য নিজেদের চেহারা বদলে নেয়। র্যালি চায় কোলকে নিয়ে অনেক দূরে চলে যেতে, যাতে তারা নিজেদের মতো করে জীবন কাটাতে পারে, কিন্তু কোল যখন র্যালির নতুন রূপ দেখে সে অবাক হয়ে যায়, কারণ যে স্বপ্নটা সে বারবার দেখত সেখানে সে একটা মেয়েকে একটা লোকের পিছনে দৌড়তে দেখত, আর এই মেয়েটা আসলে র্যালি ছিল। র্যালি ছদ্মবেশ নেওয়ার পর স্বপ্নে দেখা মেয়েটার সঙ্গে র্যালিকে হুবহু একই রকম দেখতে লাগছে। তারা দুজনেই এয়ারপোর্টের দিকে রওনা দেয় এবং দেখে রাস্তার মধ্যে বন্য জন্তু যেমন জিরাফ, ভাল্লুক এরা ঘুরে বেড়াচ্ছে, এবং তারা খবর পায় যে রাতের বেলায় জেফরি আর তার দল চিড়িয়াখানার দরজা খুলে দিয়েছিল। জেফরি নিজের বাবাকে চিড়িয়াখানার ভেতরেই বন্ধ করে দিয়েছে। জেফরি মানসিকভাবে এতটাই পাগল হয়ে গেছে, সে মনে করে যে এই পৃথিবীতে জন্তুরা বসবাস করবে, মানুষ থাকবে খাঁচার ভেতরে, এবং জেফরিকে নাকি আপাতত পুলিশ ধরে নিয়ে গেছে। এবং এখান থেকে কোল পরিষ্কারভাবে বুঝতে পারে যে জেফরি বা 12 মাঙ্কিস এদের মধ্যে কেউই এই ভয়ঙ্কর ভাইরাসটা ছড়ায়নি, তারা শুধু জন্তু জানোয়ারকে মুক্ত করতে চেয়েছিল, নিরীহ প্রাণীদের যারা কষ্ট দেয় তাদের শাস্তি দিতে চেয়েছিল, এবং এই কারণে জেফরি তার বাবাকে জন্তুদের খাঁচা বন্ধ করেছে, কারণ তার বাবা ল্যাবের মধ্যে জন্তুদের উপর গবেষণা করত। কোল ভাবতে থাকে যদি জেফরি এবং 12 মাঙ্কিস ভাইরাসটা না ছড়িয়ে থাকে তাহলে ভাইরাসটা ছড়াচ্ছে কে। কোল আর র্যালি এয়ারপোর্টে পৌঁছে যায়। এয়ারপোর্টটা দেখে কোল বলে, আমার মনে হয় আমি আগেও এই এয়ারপোর্টে এসেছি,
জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগছে। র্যালি তাকে শান্ত করে এবং এক জায়গায় বসতে বলে। প্লেনের টিকিটের জন্য টিকিট কাউন্টারে চলে যায়। কোল ফোন করে সেই ভবিষ্যতের পৃথিবীতে 2035 সালের বিজ্ঞানীদের উদ্দেশ্যে সে একটা খবর পাঠায়। কি খবর? 12 মাঙ্কিস দল এই ভাইরাস ছড়ায়নি, এটা অন্য কেউ ছড়িয়েছে। আমি আমার নিজের মিশন সম্পূর্ণ করেছি। আপনারা আমাকে পাঠিয়েছিলেন যে ভাইরাসটা কে ছড়িয়েছে সেটা জানার জন্য। আমি সেই খবর আপনাদেরকে দিয়ে দিলাম। আমি আর ভবিষ্যতে ফিরে আসছি না। আমি এই 1996 সালেই পুরোপুরি পাকাপাকিভাবে থাকতে চাই। আশা করব আপনারাও আমাকে আর খোঁজার চেষ্টা করবেন না। র্যালি যখন টিকিটের লাইনে দাঁড়ায় তখন তার সামনে হলুদ জামা পরা একজন লোক অনেকগুলো শহরের টিকিট কাটছিল। অবাক করার মতো ব্যাপার। সে প্রথমে সান ফ্রান্সিসকো, তারপর নিউ অরিল্যান্ড, তারপর রিও ডি জেনিরো, তারপরে রোম, কিনশাসা, করাচি এবং ব্যাংকক, এতগুলো শহরের টিকিট কাটে। র্যালি তাকে প্রথমে চিনতে পারে না, কিন্তু একটু পরেই খবরের কাগজে জেফরির বাবার সঙ্গে সেই লোকটারও সে ছবি দেখতে পায়, যেই লোকটা কিছুক্ষণ আগে অনেকগুলো শহরের টিকিট কেটেছে। র্যালি তাকে চিনে ফেলে। এই লোকটা আর কেউ নয়, ডক্টর পিটার্স, যে জেফরির বাবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত। র্যালির মনে পড়ে যায় ডক্টর পিটার্স মানব জাতিকে একদমই পছন্দ করে না। তার ধারণা মানব জাতি পৃথিবী থেকে সরে গেলে পৃথিবীর মঙ্গল হবে। ওই পাগলের ধারণা আর কি। এবং র্যালি পরিষ্কার বুঝে যায় ডক্টর পিটার্সই ল্যাব থেকে ভাইরাস চুরি করে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে সেই ভাইরাসটা ছড়াতে যাচ্ছে। র্যালি হতভম্ব হয়ে কোলকে খুঁজতে দৌড়তে শুরু করে। ওদিকে কোলের সঙ্গে হঠাৎ তার বন্ধু জোসের দেখা হয়। জোসকেও 2035 সাল থেকে 1996 সালে পাঠানো হয়েছিল। কোল যখন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে আবার কেন এসেছো? জোস বলে, তুমি তো ভবিষ্যতের পৃথিবীতে একটা মেসেজ পাঠিয়েছিলে যে ভাইরাসটা 12 মাঙ্কিস নয়, অন্য একজন ছড়িয়েছে। তো তুমি তো আর ভবিষ্যতে ফিরতে চাওনি, তাই তোমাকেই খুঁজতে আমাকে পাঠানো হয়েছে। তোমার কাজ এখনো শেষ হয়নি। সেই লোকটাকে তাড়াতাড়ি খুঁজে বের করো যে লোকটাই ভাইরাস ছড়াচ্ছে। কোল এই কথা শুনে অবাক হয়ে যায়। তাকে ধরতে বিজ্ঞানীরা আবার জোসকে পাঠিয়েছে। জোস জোর করে হাতে থাকা বন্দুকটা ধরিয়ে দেয় কোলকে। ঠিক তখনই র্যালি এসে কোলকে বলে, আমি পেয়ে গেছি সেই লোকটাকে যে কিনা গোটা পৃথিবীতে ভাইরাস ছড়াতে যাচ্ছে। এরপর দুজন মিলে সেই লোকটাকে ধরতে ছুটে যায়, কিন্তু সিকিউরিটি গার্ড তাদেরকে থামিয়ে দেয়। এদিকে ডক্টর পিটার্সকে একজন গার্ড চেক করছিল। ডক্টর পিটার্সের কাছে কয়েকটা ছোট কাচের বোতল ছিল যার মধ্যে ভাইরাস ছিল, কিন্তু ভাইরাসগুলোকে চোখে দেখা যায় না, মানে খালি চোখে দেখা যায় না। ডক্টর পিটার্স একটা ভাইরাসের শিশি একটা গার্ডকে শুকিয়ে দেয়। মানে এইভাবেই ধীরে ধীরে ভাইরাস ছড়ানোর পরিকল্পনা সে শুরু করে। সেই গার্ডটাকে সে শুকিয়ে দেয়, অর্থাৎ এই গার্ডটা যার যার সামনে যাবে তার মধ্যে ভাইরাস ছড়াবে। ঠিক তখনই পেছন থেকে ছুটে আসে কোল, ডক্টর পিটার্সকে গুলি করতে যায়। ঠিক সেই মুহূর্তে পুলিশ কোলকে চিনে ফেলে এবং কোলের পেছনে ছুটতে থাকে এবং কোলকেই গুলি করে মেরে ফেলে। এটা দেখে র্যালি দৌড়ে আসে এবং কোলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এই পুরো দৃশ্যটাই আসলে কোলের সেই স্বপ্নটা ছিল, যে স্বপ্ন সে দেখত। কারণ কোল যখন ছোট ছিল তখন সে এয়ারপোর্টে উপস্থিত ছিল এবং পুরো ঘটনাটা সে নিজের চোখে দেখেছিল। সেই ঘটনার পর থেকেই সেই দৃশ্যটা বারবার তার স্বপ্নে আসত। র্যালি যখন কোলকে জড়িয়ে ধরে তখন সে বুঝে যায় কোল ভুল কিছু বলেনি, সে যা যা বলেছিল সব সত্যি হয়েছে, এমনকি তার স্বপ্নটাও। র্যালি মুখ তুলে সেই ছোট্ট ছেলেটার দিকে তাকায়, কারণ সে বুঝে যায় ওই বাচ্চা ছেলেটাই আসলে কোল। এই সব কিছু একটা সময় চক্রের মধ্যে চলছে, যেখানে কোল নিজে যখন ছোট ছিল তখন সে তার ভবিষ্যতের রূপকে মরতে দেখে এয়ারপোর্টে, এবং এই কোলই আবার বড় হবে এবং ছোট থেকে সে এই স্বপ্নটা দেখতে দেখতেই বড় হবে। আবার কোলকে সেই ভবিষ্যৎ থেকে পাঠানো হবে, আবার সেই একই জিনিস ঘটবে। আবার কোল মারা যাবে, তখন কোলের ছোটবেলার যে রূপটা সে আবার নিজের ভবিষ্যৎ রূপকে মরতে দেখবে। এই সব কিছু একটা লুপের মধ্যেই চলছে। যাই হোক, ওদিকে দেখা যায় ডক্টর পিটার্স প্লেনে উঠতে সফল হয়। সে প্লেনে বসতেই দেখা যায় তার পাশে আরেকজন মহিলা বসে আছে। ওই মহিলাটা ভবিষ্যতের মানে 2035 সালের একজন বিজ্ঞানী। যেহেতু জোসকে 1996 সালে পাঠানো হয়েছিল, সুতরাং সে পুরো ঘটনাটা, যেমন কে আসলে ভাইরাসটা ছড়িয়েছে এবং কোলের মৃত্যু, এই সমস্ত কিছু বিজ্ঞানীদের জানিয়েছিল। এবং বিজ্ঞানীরা যেহেতু জেনে গেছে যে ভাইরাসটা কে ছড়িয়েছে, সুতরাং বিজ্ঞানীরা টাইম ট্রাভেল করিয়ে ওই মহিলা বিজ্ঞানীটাকে 1996 সালে নিয়ে আসে। সে ভাইরাস ছড়ানো থামাতে তো পারবে না, কিন্তু ডক্টর পিটার্সের সঙ্গে বন্ধুত্ব করে ভাইরাসের ব্যাপারে সমস্ত তথ্য জোগাড় করবে, যাতে সেই তথ্যের সাহায্যে 2035 সালে আবার নতুনভাবে জীবন তৈরি করা সম্ভব হবে। আর 12 মাঙ্কিসের গল্প এখানেই শেষ হয়ে যায়। এন্ডিংটা একটু জটিল, কেউ না বুঝলে আমি যে একটু আগে বোঝালাম সেই জিনিসটা আবার শুনে নেবে, বুঝে যাবে। আর আমি সহজে আরেকবার বলে দিচ্ছি, আসলে 2035 সাল থেকে কোলকে যে পাঠানো হয়েছিল, কোলকে ভাইরাস খুঁজতেই পাঠানো হয়েছিল। এবং কোল যখন ভাইরাস খুঁজে পায় তখন সে মারা যাচ্ছিল। এবং কোল যখন মারা যাচ্ছিল তখন কোলের যেহেতু টাইম একটা লুপে চলতে থাকে। মনে করো আজকে এটা আমার বর্তমান রূপ, হয়তো কোনো একটা সময়ে আমার অতীতের রূপ, মানে আমার ছোটবেলার কেউ আমাকে কোনো একটা কিছু করতে দেখলো, আমার অতীতের রূপটা আমাকে বর্তমানে কোনো একটা কিছু করতে দেখছে। আবার আমি কোনো একটা সময় হয়তো আমার ভবিষ্যতের রূপকে কোনো একটা কিছু করতে দেখতে পারি।
তো এইভাবে কোল যখন ছোট ছিল তখন এয়ারপোর্টে ঘটনাটা ঘটে, যেখানে ভবিষ্যতের কোল ওই ভাইরাস নিয়ে যাওয়া লোকটাকে ধরতে এসেছিল, কিন্তু ভবিষ্যতের কোল মারা যায়। এবং অতীতের কোল যে কিনা ছোট ছিল, সে এই ঘটনাটা তার মাথার মধ্যে একটা ট্রমার মতো সৃষ্টি করে। সে যতই বড় হচ্ছিল ওই স্বপ্নটা প্রতিদিন তার মাথায় আসতো, কিন্তু সে জানতও না যে ভবিষ্যতে বড় হওয়ার পর ওটা তার সঙ্গেই ঘটতে চলেছে। আশা করি সবকিছু ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম লিঙ্কে ভিডিও নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, গল্প হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।